আবারও রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ছে শত শত ঘর। কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না ফায়ার সার্ভিস। গেল 10 বছরে স্বল্প আয়ের বাসিন্দাদের আশ্রয়স্থল কড়াইলে বারবার আগুন, দফায় দফায় হাজারো মানুষ সর্বস্ব হারালেও পদক্ষেপ নেই কর্তৃপক্ষের। বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনায় যেতে বাধা। শাহবাগে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ, জলকামান, আহত বেশ কয়েকজন। একদিনের মধ্যে গণভোট আইন অধ্যাদেশের গেজেট, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরাও দিতে পারবেন ভোট। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তুন্নি। আবারও আগুনের লেলিহান শিখায় পুড়ছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তি। পুড়ছে হাজারো নিম্ন আয়ের মানুষের বাসস্থান ও শেষ সম্বল। সরু গলি ও উৎসুক জনতার ভিড় মোকাবেলা করে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কয়েক ঘন্টা ধরে রীতিমতো হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। গুলশান ও বনানী লাগোয়া প্রায় 90 একর জায়গার উপর 10,000 ঘর আছে এই বস্তিতে। আগুন আর কড়াইল বস্তি যেন সমর্থক। নগরের শ্রমজীবী আর প্রান্তিক মানুষের মাথা গোজার এই এলাকায় আবারও লেলিহান শিখা জ্বলছে। দাউ দাউ পুড়ছে শত শত ঘর। মঙ্গলবার বিকেল 5টা 22 মহাখালীর কড়াইল বস্তির বউবাজারে থাবা বিস্তার করে এই আগুন। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, খবর পেয়ে প্রথমে 7টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে যোগ দেয় আরও 4টি ইউনিট। বেসামাল আগুন নিয়ন্ত্রণে এরপর যোগ দিতে থাকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট। এখানকার ফায়ার সার্ভিসকে বলা হয়েছে, ফায়ার সার্ভিস এখানে প্রায় 1 ঘন্টা লাগাইছে, পাইপ লাগাতে সাথে মাত্র পানি দিতে পারে না তারা। খুবই খারাপ অবস্থা জায়গা। এই জায়গা অনেক বিশাল একটা এরিয়া জুড়ে এই আগুনটা লাগছে। এই জায়গার 3-4টা ট্রান্সফার ব্লাস্ট হয়ে গেছে। শুনতাম সিগারেট অথবা সিলিন্ডার আপনার কারেন্ট না, এই আগুনটা দেখে আমার মনে হয় ব্রাউন পাউডারের আগুনটা লাগানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েক ঘন্টা ধরে চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারছে না এই আগুন। যথারীতি উৎসুক জনতার ভিড় সামলে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে তাদের। টিন, বাঁশ, কাঠের ঘরগুলো গায়ে গা লাগিয়ে ওঠানো। এসব কারণে দ্রুত ছড়ায় আগুন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। একদিকে পুড়ছে বাসস্থান সহ মূল্যবান জিনিসপত্র, আরেকদিকে বস্তির বাসিন্দাদের সব হারানোর চিৎকার, বাঁচার আকুতি, কান্নার রোল। কিছু মালপানি ভাই কয়ে বে করতে পারছে না ভাই, সবারই মালপানি চলে গেছে ভাই, পানি দিতেছে তারপরে আগুন শুধু বাড়তেছে। অনেক দোকানপাট পুড়ে যেতেছে, অনেক ব্যয়বহুল ভাবে আগুন ছড়াছিটে হয়ে গেছে। সন্ধ্যার আগে আগুন লাগছে, এখনো কোনো আগুন নিয়ন্ত্রণে আসে নাই। শ্রমজীবী মানুষের শেষ সম্বল রক্ষার চেষ্টা যেন ব্যর্থ করে দিচ্ছে আগুনের আগ্রাসন। পরিবারের সদস্যদের খুঁজতে ছুটোছুটি, হুড়োহুড়ি। মানুষ খালি জান নিয়ে পালাইতেছে। এখানে ফায়ার সার্ভিসের আরো যে ইউনিট গুলো আছে দ্রুতভাবে ব্যবস্থা নেওয়া উচিত। রাত বাড়ার সাথে সাথে বাড়ছে আগুনের দাপট, গাঢ় হচ্ছে তার রং। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। যেমনটি বলছিলাম, রাজধানী কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট যোগ দিলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি লেলিহান শিখা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, আছেন শুভ খান এবং ইকবাল অনেক। আমরা শুরুতে যেতে চাই আরিফুলের কাছে। আরিফুল, 3 ঘন্টারও বেশি সময় ধরে আগুন জ্বলছে, এখন কি পরিস্থিতি দেখছেন আপনি? তন্নি, যদি আমি আগুনের সবশেষ তথ্য দিতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেই সংবাদ সম্মেলনটা প্রাথমিকভাবে করা হয়েছে। 4 ঘন্টা অতিবাহিত হয়েছে তার বরাতের মাধ্যমে ফায়ার সার্ভিস, এবং কি তারা বলছেন যে এখন পর্যন্ত 20টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিস, এই মাত্র আমাদেরকে যে তথ্য জানালো, এবং কি এই আগুন সম্পূর্ণ নির্বাপন এবং কি নিয়ন্ত্রণে আনতে 1 ঘন্টা সময় লাগবে আনুমানিক। সেই ধারণা থেকে কিন্তু সেটা আমাদেরকে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এখনো ধাউ ধাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। সেইটা আসলে যেহেতু কিছুটা দূরত্ব রয়েছে, সেখানে পৌঁছাতে সময় লেগে যাচ্ছে, কিছুটা বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং কি ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে, আহত নিহত হয়েছে কিনা, সেই বিষয়টা আসলে এখনই তিনি বলতে চাননি। তিনি বলেছেন যে আগুনের সূত্রপাত আমরা
পরবর্তীতে পুরোপুরি যখন আগুন নির্বাপন এবং কি নিয়ন্ত্রণে আসবে তখনই বলা সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করে সেই বিষয়গুলো হয়তোবা নিশ্চিত করা যাবে বা নিশ্চিত করে বলতে পারবেন তারা। এর পাশাপাশি যদি বলতে চাই যে তারা বরাবরই বলছেন যে যেহেতু করাইল বস্তি একটি ঘনবসতি এলাকা, সেখানে আগুন নির্বাপনে যে ধরনের পদক্ষেপ বা যে ধরনের কাজ চলমান থাকা প্রয়োজন সেটা পেতে কিছুটা বেগ পেতে হয়েছে। আমি পূর্বের সংবাদগুলোতে কিন্তু এই বিষয়গুলো জানানোর চেষ্টা করেছিলাম। আরেকটি বিষয় বলতে চাই যে এখানে মূলত যে পাইপগুলোর মাধ্যমে পানি সরবরাহ করে থাকেন এই ফায়ার সার্ভিস কর্মীরা, সেই ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হয়েছে। কারণ হচ্ছে এই পাইপগুলো কিছু কিছু জয়েন্টের জায়গায় অনেকে খুলে ফেলেছেন, না বুঝে সহযোগিতা করেছেন, কিন্তু সেখানে একটা বিড়ম্বনার সৃষ্টিও হয়েছে। এমনকি যেখানে পাইপগুলো নিয়ে যাওয়া প্রয়োজন সেখানে সময় লেগেছে। একমাত্র হচ্ছে এই ছোট ছোট সংকীর্ণ সরু রাস্তা থাকার কারণে, এমনকি তাদের যে গাড়িগুলো আসতে বা ঘটনাস্থলে পৌঁছাতেও সেই সরু রাস্তা এবং কি সংকীর্ণ জায়গার কারণে, রাস্তা থাকার কারণে কিন্তু ব্যাপক বেগ পেতে হয়েছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু বলছেন যে এখানে মূলত প্রতিটা ঘরেই গ্যাস সিলিন্ডার রয়েছে, পাশাপাশি অবৈধভাবে গ্যাস সংযোগ রয়েছে। তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে যদি আমি শেষ করতে চাই যে এখানে মূলত যারাই আছেন, মূলত যারা এখানে বসবাস করছেন তারা কিন্তু একেবারেই তাদের স্বপ্ন ভেঙে গেছে, স্বপ্ন পুড়ে গেছে। তাদের যে ভরসার জায়গাটা ছিল, অনেকেই তার সন্তানদের জন্য জমানো টাকা রাখা হয়েছিল, সেই টাকাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। অনেকে আর্তনাদগুলো এসে আমাদেরকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা অনেকেই বলছেন এই বিষয়গুলো। তো যাই হোক, আর আনুমানিক 1 ঘন্টা সময় লাগবে সেই বিষয়টা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এখন দেখার বিষয় কতক্ষণ সময় লাগতে পারে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ এবং কি নির্বাপনের জন্য। তো এই ছিল তো এখান থেকে সবশেষ। পরবর্তীতে নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। তো জি, আমরা একটু যেতে চাই, আমাদের আরেক সহকর্মী শুভ খান আছেন। শুভ, আপনি যে অবস্থানটিতে আছেন এই মুহূর্তে, সেখানে আসলে সবশেষ কেমন পরিস্থিতি? যেহেতু আমরা শুনছিলাম যে এই করাইল বস্তি খুবই ঘন বসতিপূর্ণ এলাকা এবং এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি, সেখানে আসলে কেমন চিত্র দেখছেন? জি তন্নি, আমি আসলে শুরু থেকেই আগুন নিয়ন্ত্রণের যে জায়গাটিতে দিয়ে যেখান দিয়ে ফায়ার সার্ভিস প্রশাসন যেখান দিয়ে চলাফেরা করছিলেন সেই জায়গাটির চিত্রই কিন্তু শুরু থেকে দেখিয়ে যাচ্ছিলাম। এই মুহূর্তে যদি বলি এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। কিছুটা আগুনের তাপমাত্রা আগের থেকে কমেছে। জানেন আপনারা যে 19টি ইউনিট কাজ করছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, একদমই আমার সামনেই মানে 20 ফুট পাশেই কিন্তু আগুন জ্বলছে। আগুনের মাত্রা আগের থেকে অনেকটাই কম, তবে এই আগুনের একদম সাথে যেখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ, এদের কারো বাসা রয়েছে পাশে, কারো ব্যবসা রয়েছে, কারো দোকান রয়েছে। সব কিছু মিলিয়ে তাদের দোকান বলি বা প্রতিষ্ঠান বলি বা বাসাবাড়ি বলি, সব কিছু নিরাপত্তা দেওয়ার জন্যই বা দেখভাল করার জন্যই তারা এখানে রয়েছে। এবং ইতিমধ্যে এখানে বেশ কয়েকটি মেডিকেল টিম কাজ করছে এবং এখানে ক্যাডেটের একটি টিমও এসেছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে মানে মানুষকে চলে যাওয়ার জন্য বা এখানে ভিড় না জমানোর জন্য এবং তারা অনুরোধ করছেন। যদিও এখানে ফায়ার সার্ভিস রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন এবং মেডিকেল টিম কাজ করছেন। একই সাথে যে প্রায় দীর্ঘ কয়েক ঘন্টার ব্যবধানেও কিন্তু এখনও এই আগুন নিয়ন্ত্রণে আসেনি, যদিও এখন আগুনের মাত্রা একটু কম। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, হতাহত বা নিহতর কোনো খবর কিন্তু এখন পর্যন্ত সেভাবে জানানো হয়নি। তবে দুজন জানিয়েছেন যে তাদের স্বজনকে পাচ্ছেন না এবং একজন বৃদ্ধ মহিলা নাকি ভিতরে ছিলেন, তার মেয়ে আসছিলেন যে তার মাকে খুঁজে পাচ্ছেন না এবং ফোনেও যোগাযোগ করে পাচ্ছেন না, তার মা অসুস্থ এবং বৃদ্ধ ছিল। সব কিছু মিলিয়ে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে আমার এই যে প্লারটি দেখানো হচ্ছে এই প্লারের পাশেই কিন্তু অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও রাতের অন্ধকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা যাচ্ছে, মানে বুঝতে কষ্ট হচ্ছে। এই যে প্লাগটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক প্লাগ, এই ঠিক তার পেছনেই কিন্তু আগুনটা আসলে
জ্বলছে, এখনও জ্বলছে এবং বেশ কয়েক ঘন্টা ধরেই কিন্তু এই আগুন জ্বলছে এবং যদিও আগের থেকে এখন অনেকটাই কিন্তু এখন আগের থেকে নিয়ন্ত্রণে এসেছে। সব কিছু মিলিয়ে যদি বলি যে 19টি ইউনিট কাজ করছে, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যদি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তাও আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। তো নিয়েই ছিল এখান থেকে সর্বশেষ। জি শুভ, আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী আছেন এই মুহূর্তে করাইল বস্তিতে, ইকবাল। অনেক আপনি এই মুহূর্তে যে অবস্থানে আছেন সেখানে আসলে কেমন চিত্র দেখছেন, এবং এই করাইল বস্তিতে আসলে এই আগুনের ঘটনা প্রায় আমরা বলতে পারি যে প্রতি বছরই আমরা দেখতে পাই, এবারের ভয়াবহতাটা কেমন? তন্নি, আপনি বলছিলেন যে করাইল বস্তিতে যে আগুনের ঘটনাটি ঘটেছে, এর আগেও কিন্তু ছোটোখাটো যে আগুনের ঘটনা ঘটেছে সেগুলোর থেকে কিন্তু এবার আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু পুরোপুরি ভয়াবহ রূপ ধারণ করেছে। বিকেল 5টা 22 দিকে আগুন লাগার পরও কিন্তু এখন প্রায় 4 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে। আগুন কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত কিন্তু 19টি ইউনিট এখানে কাজ করছে। আপনি দেখছেন যে এখানে যে ঘরগুলো রয়েছে এটি কিন্তু করাইল বস্তির বউবাজার এলাকা। সেখানে যে অংশটি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল সেখানে কিন্তু যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়েছে। এগুলো যে ঘরগুলো দেখছেন সেগুলো কিন্তু 2 তলা এবং 3 তলা বিশিষ্ট ঘর, এবং এর ভিতরে এত পরিমাণ গিঞ্জি এলাকা হওয়াতেও এবং ফায়ার সার্ভিসের যে দমকল কর্মীরা রয়েছেন তাদেরও কিন্তু ভিতরে প্রবেশ করতে কিন্তু অনেকটা বেগ পোহাতে হয়েছে। এবং শুরু থেকেই কিন্তু সাধারণ মানুষের এক ধরনের উৎসুক যে জনতা রয়েছেন তাদের কারণেও কিন্তু এই ভিতরে প্রবেশ করতে তাদের কষ্ট হয়েছে। এখনও কিন্তু এই যে ধ্বংসস্তূপটি দেখছেন সেখানে যে আগুনে এখনও কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু আগুন জ্বলছে এবং সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আরেকটি বিষয় যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ঘরগুলো পুড়ে গিয়েছে সেগুলোতে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশ থেকে আগুন জ্বলছে, এবং এই আগুনগুলো কিন্তু নিয়ন্ত্রণের জন্য এখানে যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বালতি ভরে পানি দিয়ে সেই আগুনগুলো নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন, এবং এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এই আগুন কতটা সময় প্রয়োজন হবে বা কতটা সময় লাগবে এখন পর্যন্ত সেটিও কিন্তু আমরা জানতে পারিনি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে যতক্ষণ না পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসে ততক্ষণ পর্যন্ত তারা কিছুই বলতে পারছেন না। আর একটি বিষয় যে আগুন কিভাবে লেগেছে সেটিরও কারণ কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এখানে স্থানীয় যে সাধারণ মানুষ রয়েছে তারা বলছেন যে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়টি কিন্তু এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা দাবি করছেন। এবং আমরা কিন্তু এই আশপাশের এলাকায় আমরা দেখেছি যে একদম যে যাদের এই ঘরবাড়ি পুড়ে গিয়েছে তাদের আহাজানি দেখেছি। আজ এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে এখানে আগুনের ঘটনা প্রতি বছরই ঘটে, তাও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না কেন? আপনি তো এই আশপাশের এলাকার বাসিন্দা, এখানে তো প্রতি বছরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আজকের আগুন কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে। এখানে কতটা দ্রুত, এখানে তো অনেক ঘনবসতিপূর্ণ এলাকা, তো এই আগুন নিয়ন্ত্রণ করতে আরো কত সময় লাগতে পারে আপনারা কি মনে করছেন? এখানে কতগুলো ঘর পুড়ে গিয়েছে, কি ধারণা করছেন আপনারা? এখানে আমার মনে হয় আমার একটা ধারণা প্রায় 500 বাড়ি, এটা আপনার 4 গুণ করলে 2000 থেকে 2500 ঘর পুড়ে গেছে। কারণ প্রত্যেকটা ঘরে 2 তলা করা, 3 তলা করা। তারপরে আপনার এখানে মূলত আগুনটা লেগেছে, আমি এই মসজিদের সভাপতি, তো এই সামনে মসজিদের পুরো পাশে একটা একটা রুমের ভিতরে মিন্টুর বাড়ি নাম আর কি, মিন্টুর বাড়ি, ওখানে ওই যে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনটা লাগছে। এই আগুন কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে গেছে পুরাটা ওই যে গুলশান যে লেকটা আছে, আপনার মহাখালী টিভিগেটেড প্রত্যেকটা জায়গা পড়ে গেছে এই আর কি। তো আগুনটা এই লাগানো মূল ফায়ার সার্ভিসের সমস্যাটা হলো এখানে গলি গাড়ি ঢুকানোর মতো কোনো স্পেস নাই। আর আগুনটা বেশি ছড়ে যাওয়ার কারণে ফায়ার সার্ভিস কোন দিক থামাবে আসলে হয় না। আর প্রচণ্ড বাতাস ছিল, বাতাস থাকার কারণে আগুনটা বেশি ছড়াইছে, যেদিকে বাতাস সেদিকে আগুন চলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। তন্নি, শুনছিলেন যে এখানে যে সাধারণ বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছেন যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু যে আগুনের যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে তাদের বেগ পোহাতে হয়েছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এখানে যে বাতাস থাকার বেশি কারণে আগুন ছড়িয়ে গেছে দ্রুত, এমনটি দাবি করছেন এখানে যে সাধারণ মানুষ রয়েছে। তন্নি, এই ছিল আমার কাছে আগুনের সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা আরও তথ্য নিয়ে জানাতে পারবো। তন্নি।
জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম শুভ খান এবং ইকবাল অনেক যুক্ত হয়েছিলেন রাজধানীর করাইল বস্তি থেকে। সেখানকার আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন এবং সবশেষ তথ্য মতে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। করাইল বস্তিতে আগুন যেন প্রতি বছরের নিয়মিত ঘটনা। সবশেষ বড় অগ্নিকাণ্ডটি হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। গেল বছরের শেষ দিকেও স্বল্প আয়ের মানুষের আশ্রয়স্থল এই বস্তিতে একাধিকবার আগুনের ঘটনা ঘটে। বছর বছর অনেক কিছুর বদল হলেও করাইলবাসীর আগুনের ভাগ্য বদল হয় না। রাজধানীর বনানীর করাইল বস্তি 10 বছরে প্রায় প্রতি বছরই কোনো না কোনো সময় আগুন লেগেছে এই বস্তিতে। 10,000-এরও বেশি স্বল্প আয়ের মানুষের আবাসস্থল করাইল। বস্তির ঘরগুলো কাঠ, টিন, বাঁশ দিয়ে তৈরি এবং পথগুলোও সরু। রয়েছে অবৈধ গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ। ফায়ার সার্ভিস বরাবরই বলে আসছে, অবৈধ এসব সংযোগ বড় ধরনের অগ্নিকাণ্ডের মূল কারণ। এছাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিটকেও অধিকাংশ সময় কারণ বলে ধরা হয়। যদিও করাইলের বাসিন্দাসহ অনেকেই বারবার আগুনের পেছনে নাশকতাকে দায়ী করেন। প্রতিবারই আগুনের ঘটনার পর গঠিত হয় তদন্ত কমিটি। যথারীতি সেই কমিটি প্রতিবেদন জমা দিয়ে সুপারিশমালা প্রণয়নের পরও আগুনের লেলিহান শিখা গ্রাস করে করাইলবাসীর স্বপ্নকে। আগুনে পুড়ে নিঃস্ব হয়ে আবারও ঘর বাঁধেন বাসিন্দারা। 95 একর জুড়ে গড়ে ওঠা করাইল বস্তির জমির মূল মালিক বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL। প্রতিষ্ঠানটি আদালতের আদেশ নিয়ে 2012 সালে করাইলে জমি পুনরুদ্ধারের চেষ্টা করেও হাজার হাজার বস্তিবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নাশকতা নয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছিল। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেয়া তদন্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগুনের ঘটনায় কোনো নাশকতা ছিল না। আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে। আরও বলেন, বিভিন্ন কুরিয়ার এজেন্সির জন্য 48টি লোহার খাঁচা ছিল এয়ারপোর্টের কার্গো শেডে। তবে সেখানে কোনো ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর ছিল না। কোনো অগ্নি নির্বাপক হাইড্রেন্টও ছিল না। নিয়মের তোয়াক্কা না করে সেখানে পলিথিনে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, পারফিউম এবং বডি স্প্রের মতো দাহ্য পদার্থ রাখা হয়েছিল। এতে আগুন নেভাতে সময় লাগে। গেল 18 অক্টোবর বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে একদিনের বেশি সময় লেগে যায়। 47তম BCS এর লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে শাহবাগে আন্দোলনকারীদের লাঠিচার্জের পাশাপাশি জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় আহত হয় কয়েকজন। মঙ্গলবার বিকেলে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধে সংঘর্ষ। তখন পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। ছত্রভঙ্গ করতে ছড়ে সাউন্ড গ্রেনেডও। এ সময় ঘণ্টাখানেক ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার পর সন্ধ্যায় আন্দোলনকারীরা শাহবাগ থানার সামনে অবস্থান নেয়। দেশের 7 বিভাগে 47তম BCS এর লিখিত পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে 27 নভেম্বর। ধারাবাহিক মূল্যস্ফীতির কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় 2025 সালে দেশে দারিদ্র্যের হার 18.7% থেকে বেড়ে 21.2% হওয়ার শঙ্কা বিশ্বব্যাংকের। সংস্থাটির এক প্রতিবেদন বলছে, এখনও স্বাস্থ্য ঝুঁকি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যে কোনো বিপর্যয়ে প্রায় 6,20,00,000 মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাওয়ার ঝুঁকিতে আছে। রাজধানীর গুলশানে একটি হোটেলে বাংলাদেশ দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ সমৃদ্ধির পথে অগ্রযাত্রা বিষয়ক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। এ সময় জানানো হয়, 2010 থেকে 2022 সালের মধ্যে দারিদ্র্যের হার 31.1% থেকে 18.7% নেমেছে। একই সময় অতি দারিদ্র্য 12.2% থেকে কমে হয়েছে 5.6%। তবে প্রতিবেদন বলছে, 2023 থেকে 2024 সালে কাজ হারিয়েছে 20 লাখ মানুষ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 139, জামালপুর 2-এ। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর 2 আসনে। এটি ইসলামপুর উপজেলা নিয়ে গঠিত। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আপনি এক এলাকার নিবেদিত প্রাণ দলের জন্য এবং আস্তে আস্তে ধীরে ধীরে গণমানুষের নেতা হয়ে উঠেছেন। দীর্ঘদিনের জার্নিটা অনেক কণ্ঠকাঠিন্য ছিল, তো কেমন ছিল সেই জার্নিটা সংক্ষেপে জানতে চাই। এটা অনেক কঠিন ছিল। ওই সময় ছিল না কোনো রাস্তাঘাট ছিল না, যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না। ওই সময় ছিল আমার সঙ্গে মূলত এই এলাকার জনগণের জন্য যুদ্ধ আওয়ামী লীগের রাশেদ মোশাররফ সাহেবের সাথে। তো উনি অত্যন্ত ঝান্ডু লোক ছিলেন।
উনি দীর্ঘ ২৬ বছর এই এলাকার সংসদ সদস্য ছিলেন, যার ফলে এই এলাকার কোনো প্রকার উন্নয়ন কোনো কর্মকাণ্ড উনি করেন নাই। মানে আপনার হাত ধরে শুনেছি অনেক উন্নয়ন হয়েছে, যদি সংক্ষেপে একটু জানতে চাই। রাস্তাঘাট, পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে যা দরকার একজন মানুষের জীবনের তাই হয়েছে এখানে। সেজন্য আমাকে এলাকার জনগণ পল্লী বিদ্যুৎ জনক বলে হিসেবে আখ্যায়িত করে, এবং এলাকার মানুষ আমাকে এই আধুনিক ইসলামপুরের বাস্তব পুরুষ হিসেবে আমাকে করে, আধুনিক ইসলামের রূপকার হিসেবে আমাকে আখ্যায়িত দিয়েছে। দীর্ঘ ১৭টি বছর আপনি নিজে দলের পাশে থেকে কাজ করেছেন, আপনাদের নেতাকর্মীদের নামে যেসব মামলা ছিল সেগুলো আপনি নিজ খরচে চালিয়েছেন। তো এখন আপনি নির্বাচন, দল আপনাকে পুরস্কৃত করেছে, মনোনয়ন দিয়েছে, তো এখন সবাইকে নিয়ে আপনি কিভাবে কাজ করছেন? আপনাকে ধন্যবাদ। আমরা এখন দীর্ঘ ১৭ বছরে আমরা অনেক পরিশ্রম করছি। আমরা আমাদের নেতাকর্মীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা পালিয়ে বেরিয়েছে, এবং পাশাপাশি তারা আন্দোলন সংগ্রাম করছে, স্লোগান দিয়েছে। এর পাশাপাশি আমাদের নেতাকর্মীরা অত্যন্ত সবরওয়ালা ছিল, ১ টাকা দিলে ১ টাকাই, না দিলে নাই। বলে ভাই যেহেতু আমরা বিদ্যুৎ দলে, কিন্তু আমাদের টাকা পয়সা লাগবে না, আমরা পানি খাইয়ে থাকবো। এদের কাছে আমরা খুব ঋণী, আমরা এদের কাছে সত্যি আমরা ঋণী। দেশনীতির পক্ষে থেকে আমি বলতে চাই, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বলতে চাই যে আমার এলাকার নেতাকর্মী অত্যন্ত নিবেদিত। আপনাদের ভারপ্রাপ্ত নেতা একটি স্লোগান দিয়েছেন, আপনাদের তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আপনার 4.5 কোটি নতুন ভোটার যারা এখনো ভোট দেয়নি, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে জানতে চাই কি বলবেন আপনি? তারা যেহেতু বিগত দিনে আন্দোলনের সংগ্রামে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা ছিলাম একমাত্র জাতীয়বাদী শক্তি, কাজে আমি মনে করি যারা আগামী দিনের নতুন প্রজন্ম এবং ভোটার হিসেবে আসবে, এরা আমাদেরকে সমর্থন দেবে এবং আমাদেরকে এরা ভোট দেবে, কারণ আমার দেশ এবং জাতির অত্যন্ত প্রহরী, এটা আমরা প্রমাণিত। আমরা দেখছি যে জামালপুর, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলাতে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, যেসব আসনে অনেকেই মনোনয়ন না পেয়ে ক্ষোভের আগুনে পুড়ছেন। সেই ক্ষোভ নিবারতে আপনি কিভাবে কাজ করবেন সংক্ষেপে জানতে চাই। না, আপনাকে ধন্যবাদ। আমার এখানে খুব নাই, এখানে দল থেকে আমাকে যেভাবে নমিনেশন দেওয়া হয়েছে, এই এলাকার মানুষ আমাকে চেয়েছিল, এবং এই এলাকার মানুষের সাথে আমি 17 বছর যাবৎ আমরা রাজপথ কাউকে ঠকায় না। কাজে যারা আগামী 5 তারিখে যারা নির্বাচন করতে চায়, তারা বিগত সময় ছিল না, বিগত 16 বছর তারা এই এলাকায় ছিল না, তারা 5 তারিখে পরে অত্যন্ত নবনেতা হয়েছে, এবং আওয়ামী লীগে মাঠে নেই, কিন্তু ফেসিবাদের অভিযোগে তারা বাইরে আছেন, কিন্তু তাদের ব্যাপক বা বিপুল সংখ্যক ভোটার আছে, তাদের সহানুভূতি চাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো। আপনারা কি বলবেন? এটা আমাদের কেন্দ্র থেকে যেভাবে নির্দেশ দেবে আমরা সেভাবে করব, কারণ বিগত সময় আমি যখন এমপি ছিলাম, তখন আমি ওই সময় আওয়ামী বাকশালীদের এদেরকে আমি সাহায্য করছি, হেল্প করছি, সহযোগিতা করেছি, এবং বিভিন্ন সময়ে এদের যা যা প্রয়োজন আমি ব্যবস্থা করেছি। আমি মনে করি যে এরা আমার প্রতি অত্যন্ত সহানুভূতিশীল, এবং এরা আমার পক্ষে, যদি আমরা চাই, এরা আমাদের পক্ষে আসবে, আমার পক্ষে আসবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন CSRM-DBC ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে এই আসনেরই অন্য কোনো রাজনৈতিক দল নেতার সাথে কথা বলবো। ততক্ষণ CSRM-DBC ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।